শহীদ ওসমান হাদির যেই চার্জশিট দেওয়া হয়েছে, যেই তদন্ত করা হয়েছে, এই তদন্তটা একটা স্বাভাবিক মানে নর্মাল যে একটা হত্যাকাণ্ড এইভাবে করা হয়েছে। এবং এই তদন্ত করার ক্ষেত্রে একটা অবহেলা দেখা গেছে, কারণ এই তদন্তে অনেক কিছু উদ্ঘটিত হয় নাই, অনেক প্রশ্নের জবাব আমরা এই চার্জশিটে পাই নাই। এর মধ্যে অন্যতম হলো শহীদ ওসমান হাদির হত্যার পেছনে 3 সেট ক্রিমিনাল বা অপরাধী কাজ করেছে। প্রথম যারা হলো শহীদ ওসমান হাদির ডাকা নতুন যে সাংস্কৃতিক বিপ্লব, সেই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছে। এরা দেশি বিদেশি অনেক বড় ব্যক্তি এবং সংস্থা আমরা মনে করি। এই কোনো বিষয়টা এই চার্জশিটে নাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই পরিকল্পনা বাস্তবায়নকারী একজন ছিল ফয়সাল। আমাদের দৃঢ় বিশ্বাস যে যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে এইটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা অনেক বড় একটা সিগনিফিক্যান্ট ঘটনা, যেটা দিয়ে অনেক বড় কিছু মিন করানোর চেষ্টা করা হয়েছে। হাদিকে যারা হত্যা করেছে তারা চাইলে হাদিকে অন্ধকারে বাসায় বা যে কোনো জায়গায় সকলের অজ্ঞাতে হত্যা করতে পারত। কেন প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হলো? এইটার একটা বড় মিনিং আছে, যেই মিনিংয়ের কোনো জবাব এই চার্জশিটে নাই। যার কারণে আমরা মনে করছি যারা এক্সিকিউটর, এই এক্সিকিউটর ফয়সাল একজন এক্সিকিউটর না, এদের অনেকগুলো প্ল্যান ছিল। হয়তো ফয়সাল যদি ফেল করতো তাহলে দ্বিতীয়জন এসে হত্যা করত, দ্বিতীয়জন ফেল করলে তৃতীয়জন হত্যা করতো। তারা কোথায়? তারাও কিন্তু পালিয়ে গিয়েছে। এই এক্সিকিউটরদেরকে একজনকে আনা হয়েছে, আর এই এক্সিকিউটরদেরকে যারা সেফ এক্সিট করে দিয়েছে, আপনারা জানেন যে 7-8জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তারই করে নাই, যারা মূল হত্যার সাথে জড়িত। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা শুধুমাত্র তাদেরকে পলায়নের জন্য সহায়তা করেছে। এই পলায়নের সহায়তার সাথে এদের সম্পর্ক কি? এইটা চার্জশিটে এর কোনো জবাব নাই। তাহলে কেন তারা হাদির হত্যাকারীকে দেশ থেকে পালিয়ে যেতে অথবা দেশে গোপন রাখতে সহযোগিতা করলো? এদের সাথে এদের আগে থেকে কি সম্পর্ক? কোনো কিছু এই চার্জশিটে উল্লেখিত নাই। যে ফয়সাল তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা লেনদেন হয়েছে, এগুলি কোন সোর্স থেকে এসেছে তার কোনো উল্লেখই নাই। শুধু তার চেক বই এখানে জব্দ করা হয়েছে। এটা দিয়ে কি মিন করে যে এই তদন্তে প্রচণ্ড রকমের অবহেলা ছিল। এবং আমরা যেটা মনে করি যে যেই পালাতে সাহায্যকারী যেই পক্ষ, এই পক্ষ এবং যারা হলো হত্যা কার্যকর করেছে এই পক্ষ, এই দুই পক্ষের কি রিলেশন, এইটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে এই দুইটার মাধ্যমে মূল যেই পক্ষ, যারা হলো মূল কারিগর, যারা হলো মূল পরিকল্পনাকারী, তাদেরকে আমরা ধরতে পারবো। এই পুরো চেইনটাকে এই চার্জশিটে আমরা অনুপস্থিত দেখেছি, যার কারণে আমরা এই নারাজি দিয়েছি। শহীদ ওসমান হাদি সারা জীবন ইনসাফের জন্য লড়াই করেছেন এবং তিনি বারবার বলেছেন আমাকে যদি মেরে ফেলা হয় আমার বিচারটা করিয়েন। আমরা মনে করি তার জন্য ন্যায় বিচার যদি করতে হয় তাহলে এই চার্জশিট ধরে আমরা আগাতে পারবো না। এই চার্জশিট ধরে আগালে আমরা তার প্রতি ন্যায় বিচার দিতে পারবো না। যার কারণে আমরা আজকে একটা নারাজি পিটিশন দিয়েছি অধিকতর তদন্তের জন্য। আচ্ছা, যেই গ্রাউন্ডসের কথাগুলো বলেছেন, আপনারা যেহেতু একটি সংস্থা বাহিনী সেখানে চার্জশিট দিয়েছে আসামি করে, এই চার্জশিট নারিশ দেওয়ার আগে শহীদ ওসমান হাদির পরিবারের কারোর সঙ্গে আপনারা পরামর্শ করেছেন কিনা? তাদের আসলে মেন্টালিটিটা কি, তারা কি চাচ্ছে, এই বিষয়গুলো যদি একটু জাতি জানতে চায়। আমরা আপনারা জানেন যে এটা রাষ্ট্রবাদী হয়ে মামলা করেছে থানায়। রাষ্ট্র এখানে অলরেডি বাদী। ইনফরমেন্ট হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আছেন। এর সাথে আমরা যেটা করেছি যে ইনফরমেন্টকারীর পক্ষে আমরা অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হয়ে আমরা কোর্টের পারমিশন নিয়ে রাষ্ট্রপক্ষকে হেল্প করছি। এবং এই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চ এবং পরিবার দুই পক্ষের সাথে আমাদের নিবিড়ভাবে কথা হয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা কাগজ যখন পর্যালোচনা করেছি, তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাদের যে চাওয়া পাওয়া সব কিছুই আমরা বিবেচনা করে তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি। ওসমান হাদি যখন হত্যা হলেন, মানে তাকে যখন হত্যা করা হলো, এরপরে আমরা দেখলাম যে জানানো হলো যে আরও 50 জন এরকম প্রথিতযশা রাজনীতিবিদ এই টার্গেট কিলিংয়ের লিস্টে আছেন। তো নির্বাচনের আগ মুহূর্তে ঠিক
একটা হত্যা এবং এই ধরনের তথ্য ছড়ানো, এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র বলে কি আপনারা মনে করছেন? আচ্ছা, এটি একটু আমরা বলি। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে বিকাল 4টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সম্মুখে আমরা আমাদের সংবাদ সম্মেলন ডেকেছি এবং সেইখানে আমরা পুরো ব্যাপারটা ইনকিলাব মঞ্চের অবস্থান এবং আমরা আগামী দিনে কী কর্মসূচি নিতে যাচ্ছি এই ব্যাপারে পুরোটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। আজকের মতো আমরা এখানে এখন পর্যন্ত আদালত পর্যালোচনার উপরে রেখেছে। আইনজীবীর কাছ থেকে শুনতে যাচ্ছি। আমরা বুঝতে পেরেছি। আমার কাছে শুধুমাত্র আপনি তো legal মামলা point এ। সংক্রান্ত জিনিস জানতে চাইবেন, আচ্ছা, লিগ্যাল পয়েন্টে লার্নেড একটা বিষয়টাই তো হাদি সাহেবেরই বিষয়। সেটা না হাদি কেন্দ্রিক তো এখানেই হবে। আমি বলে দিচ্ছি। লার্নেড শেষ একটা বিষয় জানতে চাই যে আপনাদেরকে শুনানি শেষে আপনাদের যে নারাজি সেটা গ্রহণ করে শুনানি শেষে যখন বেরিয়ে আসছিলেন, কোর্ট আবার আপনাদেরকে রিকল করে এবং সেখানে একটা ছোট্ট প্রশ্ন করে যে যেহেতু পুলিশ এটা দিয়েছে, আপনাদের কোনো যেহেতু নারাজি দিয়েছেন, কোনো তদন্ত সংস্থা আপনাদের মানে পছন্দের আছে কিনা, মানে কি বিষয়টা একটু যদি বলতেন। কোর্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আপনাদের কোনো সাজেশন আছে কিনা বা পছন্দ আছে কিনা যে এই সংস্থা দিয়ে এই ইনভেস্টিগেশনটা করলে আপনারা পাবেন। আমরা বলেছি না, এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র চুজ করবে কাকে দিয়ে সঠিক এবং সুষ্ঠু তদন্ত হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা কোর্টের দায়িত্ব, এটা আমরা চুজ করার কে। আমরা শুধু চাই সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার। আমরা এটা বলেছি কোর্টকে যে কোর্ট যাকে ইচ্ছা যেই সংস্থা দিয়ে মনে করেন সেই সংস্থা দিয়ে তদন্ত করতে পারেন। আর শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে কোনো মেসেজ বা কোনো কিছু আছে কিনা বা আদালতে এটা কোনো কিছু বলতে বলেছেন কিনা একটু যদি এটা পরিষ্কার করতেন সেই বিষয়টা। পরিবার হয়তো আপনাদেরকে বলবে। আমি শুধুমাত্র কোর্টের বিষয়টা আপনাকে বলতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভাই। জি, Thank you, ধন্যবাদ। thank you, কষ্ট করে। আপনার একটা কার্ড প্লিজ। কার্ড দিয়ে জানান, কার্ড ভাইয়া দিয়ে ওইটা যান। কয়টায় ভাইয়া? 4টায়, দিয়ে যান। বিকাল 4টায়। থ্যাংক ইউ। একটা দুইটা কার্ড নিলেই হবে, আমরা ছবি উঠাই নিব। ছবি উঠাই নিব, আমরা ছবি উঠাই নিব। পিবি সাহেব না আসার কথা, পিবিকে ফোন দাও। কোন পিপি? মহানগর, হ্যাঁ আমি আপনাকে সকালে কল দিয়েছি। হ্যাঁ হ্যাঁ